কি হলো বউ, ওদিকে ঘুরে আছো কেন? আমার দিকে ফিরো আর ঝটফট করে তোমার সেই শক্ত চুমুটা দাও তো। আনায়া নিজেকে প্রস্তুত করল, গম্ভীর মুখে ফিরল অর্ণবের দিকে। অর্ণব বইয়ের এমন গম্ভীর মোড় দেখে অবাক হলো। আবার কি হলো? বইয়ের এমন ফুরফুরে মেজাজ পরিবর্তন হলো কেন? আনায়া গম্ভীর মুখে প্রশ্ন করল। আপনি কে? অর্ণবের ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। আনায়া হঠাৎ এমন প্রশ্ন করছে কেন? মেয়েটা কি পাগল হয়ে গেল ওর শোকে? ও আসতে কি একটু দেরি করেছে? এতটুকু সময় বউ অপেক্ষায় থাকতে থাকতে শেষে কিনা পাগল হয়ে গেল? এটা কি মানা যায়? আমি তো তোমার একমাত্র স্বামী আশিয়ান শিকদার অর্ণব। অর্ণব আনের কপালে হাত রেখে চেক করলো। না, তাপমাত্রা তো স্বাভাবিক। তাহলে বউ এমন উল্টাপাল্টা কূপ বকছে কেন? আনেয়া অর্ণবের হাতের বাঁধন ছুটিয়ে রমিয়ে গেল। চিঠিটা এনে অর্ণবের সামনে ধরল। অর্ণব ভ্রুকুচকে চিঠিটা খুলল। আপনি কে বলুন তো? আপনার কাছে এই চিঠি কোথা থেকে এলো? সেদিন আপনার গড়া সকল কার্যকলাপ চিঠির সাথে কি করে মিলে গেল? উত্তরটা দিন। কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? আনায় হাইফার হয়ে গেছে। অর্ণব এক গ্লাস পানি ওর দিকে এগিয়ে দিল। আনায়া ঢকঢক করে পুরোটা খেয়ে নিল। কি হলো বলুন, কিভাবে এলো আপনার কাছে এই চিঠি? অর্ণব আনায়াকে ধরে বিছানায় বসালো। শান্ত হও, তোমার সকল প্রশ্নের উত্তর আমি দিব। আগে ফ্রেশ হয়ে আসি, এরপর শান্ত মাথায় সবকিছু খুলে বলবো। আনায়া সম্মতি দিল। অর্ণব ফ্রেশ হতে চলে গেল। বের হতে নিচ থেকে ডাক পড়লো খাবার খাওয়ার জন্য। দুজন মিলে খেতে চলে গেল। আনায়া খাওয়া শেষ করে রুমে এসে অর্ণবের জন্য অপেক্ষা করছে। অর্ণব রুমে ঢুকতেই বলে উঠল। এখন বলুন। অর্ণব আনায়ার হাত ধরে ব্যালকনিতে নিয়ে গেল। ব্যালকনিতে রাখা ডিভানে বসলো দুজন। অর্ণব আনায়ার চোখের দিকে তাকিয়ে বলা শুরু করলো। আমি তখন সবেমাত্র ইউনিভার্সিটি উঠেছি। বন্ধু বান্ধব নিয়ে আড্ডা, একটু একটু রাজনীতি, এই মিলেই চলছিল আমার জীবন। একদিন বন্ধুরা মিলে গল্প করতে করতে একটা স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমার চোখ আটকে গেল একটা মায়াবতীর দিকে। বাঙালি স্টাইলে লাল শাড়ি পরা, হাতে লাল রেশমি চুড়ি, চোখে গাঢ় কাজল, মুখে অল্প প্রসাধনীর ছোঁয়া, সব মিলিয়ে তাকে মায়াবতী লাগছিল। তাকে এক দেখাতেই তার নাম দিলাম মায়াবতী। সে আমার সামনে দিয়ে চলে গেল আর আমি ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে রইলাম। ধ্যান ভাঙল আমার বন্ধুর ধাক্কায়। এরপর আমার শান্তির জীবনে অশান্তি নেমে এলো। চোখের সামনে সে মায়াবতীর মুখ ভেসে উঠত। কোনো কাজে মন বসাতে পারতাম না। মাথায় শুধু তাকে নিয়ে ভাবনা কিলবিল করত। মাঝে মাঝেই তার জন্য সেই স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতাম, তাকে এক পলক দেখার আশায়। তবে তার দেখা পেতাম না। অতঃপর খোঁজ লাগালাম তার। জানতে পারলাম আমার এক কাজিন সেই স্কুলে পড়ে। কাজিনের সাথে কথা বললাম। সে নাকি কাজিনের ক্লাসমেট। একদিন মাথায় বুদ্ধি এলো তাকে চিঠি লেখার। রীতিমতো চিঠি লিখতে বসে গেলাম। সেভাবে গুছিয়ে লিখতে পারতাম না, তবে চেষ্টা করতাম তার নিকট আমার মনের ভাব প্রকাশ করার। চিঠিটা কাজিনের কাছে দিয়ে বলেছিলাম তাকে পৌঁছে দিতে। একটা দুটো করে তাকে চিঠি দিতাম। কাজিনের থেকে শুনেছিলাম আমার চিঠি পড়ে তার মুখে নাকি হাসি ফুটে ওঠে। সেদিন নিজেকে অনেক খুশি লাগছিল। এভাবেই তাকে একতরফা আমার মনের কথা জানিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একদিন খুব জ্বর এলো। জ্বরের প্রকোপে অনেকদিন অসুস্থ ছিলাম। ইচ্ছে থাকলেও তাকে চিঠি দিতে পারিনি। তার নাকি সে সময় অনেক মন খারাপ ছিল, তাই অসুস্থ শরীর নিয়েই লিখতে বসেছিলাম। একদিন খুব ইচ্ছে হলো তার অনুভূতি জানার। তাকে বললাম আমি তার অনুভূতি জানতে চাই। ভেবেছিলাম হয়তো তার উত্তর পাবো না, তবে আমাকে অবাক করে দিয়ে তার ওই নরম হাতের লেখা একটা চিঠি পেলাম। সেদিন নিজেকে অনেক সুখী মনে হচ্ছিল। মনে হচ্ছিল আমি পেরেছি তার মনে জায়গা করে নিতে। দিন যাচ্ছিল আর আমরা চিঠির মাধ্যমে আমাদের অনুভূতি প্রকাশ করছিলাম। আচমকা একদিন সে চিঠিতে জানালো সে আমার সাথে দেখা করতে চায়, সামনাসামনি আমাকে দেখতে চায়, কথা বলতে চায় আমার সাথে। আমিও তাকে জানিয়ে দিলাম আমি তার সাথে দেখা করতে রাজি। একটু একটু করে এগিয়ে আসলো সেই দিন। মনে অল্প স্বল্প ভয়ের আনাগোনা। আমি তৈরি হয়ে তার সাথে দেখা করতে যাব, এমন সময় এক বন্ধুর কল এলো সে অসুস্থ। তাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করলাম। মাথা থেকে তখন কিছুক্ষণের জন্য মায়াবতীর কথা বেরিয়ে গেল। যখন মনে পড়লো তখন ছুটে গিয়েছিলাম সেখানে। গিয়ে দেখি মায়াবতী সেখানে নেই। পরে খবর নিয়ে জানতে পারে মায়াবতী এসেছিল। তবে তাকে অন্য কেউ আমি সেজে কথা দিয়ে তবে অন্য কেউ আমি সেজে দেখা দিয়েছে। সেও তাকে চিঠির মানুষ ভেবে নিয়েছে। একবার ভেবেছিলাম মায়াবতীর সামনে যে সত্যিটা বলে দিব,
পর মুহূর্তে ভাবলাম মায়াবতী আমায় ভালোবাসেনি। আমায় ভালোবাসলে সে অন্য কাউকে বিশ্বাস করতো না, করতে পারতোই না। তার প্রতি অভিমান হলো, তীব্র অভিমান। দূরে সরে এলাম তার থেকে। তার জন্য বন্ধুত্ব শেষ হলো। চক্রান্তের শিকার হয়ে ভার্সিটি ছাড়লাম। এরপর সবার উপর রাগ করে একেবারেই দেশ ছাড়লাম। দীর্ঘ 5 বছর পর দেশে ফিরলাম। ততদিনে বদলে গেছে অনেক কিছু। দেশে এসে রাজনীতিতে মন দিলাম। ততদিনে মায়াবতীকে প্রায় ভুলতে বসেছি। ভুলে গিয়েছি বলতে তাকে মনের আড়ালে খুব গোপনে রেখে দিয়েছি। মাঝে মাঝে তাকে তীব্রভাবে মনে পড়তো। নিজেকে সামলানো কঠিন হয়ে যেত, তবে সামলে নিতাম নিজেকে। বন্ধু বান্ধব সবকিছু থেকে দূরে সরে এসেছিলাম। কয়েকবার খোঁজ করেছিলাম মায়াবতীর, তবে পাইনি। হঠাৎ একদিন বেস্ট ফ্রেন্ড জোর করলো ওর সাথে দেখা করার। দেখা করে দুজনে কথা বলছিলাম, তখন ওর কথা এলো। কল এলো, ওর কথা বলতে শুরু করলো। আকস্মাৎ ওর ফোনে চোখ যেতে মাথা ঘুরে গেল। সেই মায়াবতী ওর সাথে ভিডিও কলে কথা বলছে। মায়াবতী কি তবে ওর কাছের কেউ? কথা শেষ হতে প্রশ্ন করলাম, যার সাথে কথা বলি সে কি হয় তোর? মানে? এই মেয়েটা তোর কে? আমার একমাত্র বোন। মুহূর্ত ব্যয় না করে সাথে সাথে বন্ধুকে জড়িয়ে ধরেছিল সেদিন। এদিকে আবির কিছুই বুঝতে পারছে না, অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। কিছুই বুঝছিস না তাই তো? আবির মাথা নেড়ে সায় জানালো। আমি যে মেয়েকে হন্যে হয়ে খুঁজছি সে আর কেউ না, তোর একমাত্র বোন। দোস্ত তুই তাড়াতাড়ি বল তোর বোন কোথায় আছে। আমি আমি এক্ষুনি ওর সাথে দেখা করতে চাই। ও তো এখন দেশে নেই। দেশে নেই মানে? ও কানাডা গেছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য। সেদিন হতাশ হয়েছিলাম। আবির জিজ্ঞেস করলো, ঘটনা কি বলতো? ওকে সবকিছু খুলে বললাম। তারপর 2 বন্ধু মিলে সকল রহস্যের জট খোলা শুরু করলাম। একে একে সব প্রশ্নের উত্তর পেলাম। সিদ্ধান্ত নিলাম এবার দেশে আসলেই মায়াবতীকে একেবারে নিজের করে নিয়ে নেব। যে ভাবনা সেই কাজ। মায়াবতী দেশে ফিরতেই তাকে আমার মনের খাঁচায় বন্দি করে নিলাম। আনার চোখ ছলছল কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করল। আপনি আমার সেই চিঠির প্রেমিক? অর্ণব মাথা নেড়ে সায় জানালো। আনায়ার সাথে সাথে ঝাঁপিয়ে পড়ল অর্ণবের ওই প্রশস্ত বুকে, আঁকড়ে ধরল অর্ণবকে। অর্ণব নিজেও তার মায়াবতীকে আগলে নিল। আনায়া কান্না করছে। অর্ণব পিঠে হাত রেখে সান্ত্বনা দিল। আনায়া কেঁদেই যাচ্ছে, থামার কোনো নাম নেই। অর্ণবের টি শার্ট বুকের কাজটা ভিজিয়ে ফেলেছে, হেসকি উঠে গেছে, তবুও আনায়ার থামার নাম নেই। আর কাঁদে না মায়াবতী। তুমি কাঁদলে আমার মন যে ছুরির আঘাত লাগে। তোমার চোখের অশ্রুর আমাকে পীড়া দেয়। কান্না থামাও প্লিজ। আমার এখন মনে হচ্ছে আমি চিঠির মানুষটাকে ভালোবাসতে পারিনি। আমি পারিনি তাকে চিনতে। আমি কেন চিনতে পারলাম না আপনাকে এমপি সাহেব? কেন আমার জন্যই এতগুলো দিন আমাকে দুজনকে কষ্ট পেতে হয়েছে? আমি আমি যদি সেদিন নিশানকে বিশ্বাস না করতাম, তাহলে আমাদের দিনগুলো অন্যরকম হতে পারতো। আমাদের একটা মিষ্টি গল্প হতো। সব কিছুর জন্য আমিই দায়ী, আমি। অর্ণব আনায়াকে সান্ত্বনা দিয়ে বলল। এভাবে নিজেকে দায়ী করো না। তখন তুমি খুব ছোট ছিলে, আবেগের বয়স ছিল, তাই কোনটা ভুল কোনটা সঠিক সেটা বুঝতে পারোনি। মানুষ মাত্রই ভুল হয়, এটা কোনো ব্যাপার না। ভাগ্যে যা থাকবে সেটাই হবে। হয়তো আমাদের ভাগ্যে এটাই ছিল লেখা। আফসোস করো না, শেষ পর্যন্ত আমরা এক হতে পেরেছি, এটাই অনেক। আনায়া তবুও থামার মেয়ে না, হিসকি তুলে কেঁদেই চলেছে। আমার আফসোস হচ্ছে এই জন্য যে আমি কেন আপনাকে আপনার মতো করে ভালোবাসতে পারলাম না, আপনার মতো করে চাইতে কেন পারলাম না, কেন আমি আপনাকে চিনতে পারলাম না। আফসোস করো না মায়াবতী। আগে ভালোবাসতে পারোনি তো কি হয়েছে, এখন বাসবে। আমার মতো করে না, তুমি তোমার মতো আমাকে ভালোবাসবে। আনায়া চুপচাপ শুনল অর্ণবের কথা, কোনো উত্তর করল না। অর্ণব পুনরায় বলল। এখন প্লিজ কান্না থামাও মায়াবতী। তুমি কান্না না থামালে আমিও কিন্তু কান্না শুরু করব, তখন কিন্তু আমাকে আর থামাতে পারবে না। আনায়া অর্ণবের কথায় কান্নারত অবস্থায় ফিক করে হেসে দিল। মানুষটা পরেও এই যে সিরিয়াস মুহূর্তে উল্টোপাল্টা কথা বলে ওর মন ভালো করার চেষ্টা করছে, ওকে বোঝাচ্ছে। এগুলো আনায়ার মনে প্রশান্তি দেয়। আনায়া কান্না থামিয়ে দিল, কিন্তু এখনো হিসকে উঠছে। অর্ণব রুম থেকে পানি এনে দিল। আনায়া ঢকঢক করে সম্পূর্ণ পানি শেষ করে দিল। অর্ণব গ্লাস রেখে এসে আনায়ার সামনে বসল। আনায়া দূরে আকাশে চাঁদের দিকে তাকিয়ে আছে। অর্ণব একদিনে তাকিয়ে আছে ওর ব্যক্তিগত চাঁদের দিকে। নির্ভীতে কেটে গেল কিছু সময়।
তুমি কি জানো মায়াবতী, আকাশের ওই চাঁদ আর তোমার মাঝে মিল আছে। আনেয়া চাঁদের থেকে দৃষ্টি সরিয়ে অর্ণবের দিকে ফিরল, ভ্রকুসকে জিজ্ঞেস করল, কিভাবে? চাঁদের মাঝে মুগ্ধতা আছে, আমি তোমাতে মুগ্ধ। চাঁদ আলোকিত সূর্যের আলোয়, তুমি আলোকিত আমার ভালোবাসায়। আনেয়া শুনল কিন্তু কিছু বলল না। পুনরায় মন দিল চন্দ্রবিলাসে। অর্ণবের হিংসে হচ্ছে, এই যে বউকে না দেখে চাঁদকে দেখছে। আমি কিন্তু জেলাস ফিল করছি। কেন? এই যে হ্যান্ডসাম একটা জামাই পাশে রেখে তুমি চাঁদকে দেখছো, কোথায় ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবে, হুঠার আদর করে দিবে, তা না করে চন্দ্রবিলাস করছো। এটা কিন্তু অন্যায়, ঘোর অন্যায়। এই ওনার শাস্তি কি? শাস্তি খুব ভয়ানক, ভয়াবহ। শুনি সেই ভয়ানক ভয়াবহ শাস্তির কথা। শাস্তি হিসেবে তোমাকে সারা জীবন বন্দী হয়ে থাকতে হবে অর্ণব শিকদারের হৃদয় কুঠোরে। আনায়া ফিক করে হেসে দিলে অর্ণব তাকিয়ে আছে ওর দিকে। শাস্তি মাথা পেতে নিলাম। রাত বাড়ছে। অর্ণব হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 1:24। আনায়ার হাত ধরে ওকে ওঠালো। রাত অনেক হয়েছে, ঘুমাতে চলো। রুমে প্রবেশ করলো দুজনে। আনায়া অর্ণবকে বলল, আপনার বিছানায় যান, আমি ফ্রেশ হয়ে আসছি। অর্ণব বিছানার একপাশে শুয়ে আছে। আনায়া যে অর্ণবের বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। অর্ণব মুচকি হাসল, আঁকড়ে ধরল আনায়ের কোমর, কাছে টেনে নিল আরো খানিকটা, কপালে এঁকে দিল ভালোবাসার পরশ। দুজন একত্রে পাড়ি দিল নিদ্রার শহরে। আনায়ার ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখল অর্ণব রাতের ন্যায় এখনো ওকে ধরে রেখেছে। আনায়া নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসলো, নিশ্চুপে ছুঁয়ে দিল অর্ণবের ললাট। অর্ণব জেগে থাকলে লজ্জা পেয়ে তাই ঘুমের অবস্থায় ছুঁয়ে দিল ভালোবাসার মানুষটাকে। বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। অর্ণব ঘুমের ঘোরে পাশে হাত দিয়ে আনায়াকে খুঁজল, কিন্তু না পেয়ে চোখ খুলে দেখল সারা ঘর ফাঁকা। উঠে বসলো, ঘড়িতে 8টা বাজে। ফ্রেশ হয়েই হাঁক ছাড়ল, আনায়া, এই আনায়া, কোথায় তুমি? একটু এদিকে আসো তো, আমি আমার ঘড়িটা খুঁজে পাচ্ছি না, খুঁজে দিয়ে যাও। আনায়া মেহনাজ বেগমের সাথে নাস্তা বানাচ্ছিল। অনমের এমন হাঁক শুনে লজ্জা পেল। পাশে শাশুড়ি দাঁড়িয়ে তার সামনে থেকে এখন কিভাবে যাবে, আর কি বা বলবে তাকে। আপনার ছেলে আমাকে ডাকছে, আমি যাই মা, এভাবে? ছি ছি, আনায়া পারবে না, ওর যে খুব লজ্জা করবে। মেহনাজ বেগম বোধহয় বুঝলো আনায়ার পরিস্থিতি, নিজে থেকেই বলল, আয়ানা, যাও তো দেখে এসো অর্ণব কেন ডাকে। আনায়া ভদ্র মেয়ের মতো মাথা নাড়িয়ে বলল। জি মা, যাচ্ছি। আনায়ার রাগে গসগস করতে করতে রুমে ঢুকলো। রুমের ভেতরের দৃশ্য দেখতেই সাথে সাথে উল্টো দিক ঘুরে গেল। আপনার কি লজ্জা নেই? খালি গায়ে দাঁড়িয়ে আছেন কেন, নির্লজ্জ লোক কোথাকার? আজব, এখানে লজ্জার কি হলো? আমার ঘর, আমার বিয়ে করা বউ, তার সামনে আমি খালি গায়ে থাকলেই কি, আর কাপড় পরে থাকলেই বা কি? আপনার কিছু না হলেও আমার অনেক কিছু। কথা বাদ দিয়ে এদিকে আসো। আপনি আগে পাঞ্জাবি পরে নেন, তারপর আসবো। আমি নিজে নিজে পাঞ্জাবি পরতে পারবো না, এতকাল নিজে পরে এসেছি, আজকে থেকে তুমি পরিয়ে দিবে। না হ্যাঁ, তাড়াতাড়ি এসো, আমার দেরি হয়ে যাচ্ছে। আনায়ার আর কি করার, চোখ বন্ধ করে অনুমান করে যেতে লাগলো। এক পর্যায়ে ধাক্কা খেল অর্ণবের বুকের সাথে। আমি কোনো বাঘ বা ভাল্লুক নই যে তোমাকে খেয়ে ফেলবো। চোখ খুলো আর তাড়াতাড়ি পাঞ্জাবিটা পরিয়ে দাও। আনায়ার চোখ মেলে চাইল। অর্ণবের ধবধবে ফর্সা উন্মুক্ত বুক। আনায়া চোখ সরিয়ে নিল। ওর বুক ধুকপুক ধুকপুক করছে, এর স্পন্দন যেন বেড়ে যাচ্ছে। কাপা কাপা হাতে অর্ণবকে পাঞ্জাবি পরিয়ে দিয়েই পালাতে চাইল। অর্ণব খপ করে ওর হাত ধরে ফেলল। কোথায় পালাচ্ছ? এখনো তোমার কাজ শেষ হয়নি। আনায়া ঢোক গেল। এই লোক ওকে দিয়ে আর কি কি করাবে কে জানে। আনায়া অর্ণবের দিকে ঘুরল। পাঞ্জাবির বোতাম আটকে দাও, তারপর চুলগুলো সুন্দর করে মুছে আছড়ে দিবে। আনায়া দাঁড়িয়ে আছে, ওর কোনো নড়চড় নেই। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি করো, আমার দেরি হয়ে যাচ্ছে। আনায়া ভদ্র মেয়ের মতো পাঞ্জাবির বোতাম আটকে দিল। টাওয়াল নিয়ে সুন্দর করে চুলগুলো মুছে আছড়ে দিল। আনায়া মুখ ফুলিয়ে কাজগুলো করছে।
অর্ণব ওর মুখ ফোলানো দেখে মিটি মিটি হাসে। আনায়া কাজ শেষ করে যাবে এমন সময় ওর চোখে পড়ল ঘড়ির দিকে। ড্রেসিং টেবিলের সামনে ঘড়িটা রাখা আছে। ও ঘড়িটা হাতে নিয়ে বলল, এই তো এইখানে আপনার ঘড়ি। জানি। তাহলে আমাকে ওভাবে হাত ছেড়ে ডাকলেন কেন? ওটা তো শুধু বাহানা ছিল। অর্ণব আনায়ার হাত থেকে ঘড়ি নিয়ে পরে শেষ বাজাতে বাজাতে রুম থেকে চলে গেল। পেছন থেকে আনায়া বলে উঠল, সব হলো। নিকোষ কালো আধারে ছেয়ে গেছে ধরনী। আনায়া ব্যালকনিতে পায়চারি করছে। অর্ণব সেই সকালে বেরিয়েছে, এখনো আসার নাম নেই। আনায়ার টেনশন হচ্ছে, কিছু হলো না তো। এই পর্যন্ত অনেকবার অর্ণবের নাম্বার ডায়াল করেছে, তবে প্রতিবারই একই উত্তর ভেসে এলো, অর্ণবের ফোন সুইচ অফ। আনায়ার চিন্তায় ঘাম ছুটে যাচ্ছে। সবাই ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। আনায়া অহনার রুমের দরজায় নক করল। অহনা ঘুম ঘুম চোখে দরজা খুলে আনায়াকে দেখে জিজ্ঞেস করল, ভাবি, কোনো সমস্যা? এত রাতে তুমি আমার দরজায় নক করছো? ভাইয়া জানে? ভাইয়া যদি জানতে পারে তুমি তাকে রেখে আমার কাছে ঘুমাতে এসেছো, তাহলে কিন্তু আমার খবর হয়ে যাবে। তোমার ভাইয়া থাকলে তো কিছু করবে। মানে ভাইয়া কোথায়? তোমার ভাইয়া এখনো আসেনি, টেনশনে আমার মাথা ধরে যাচ্ছে। ফোন করছি, ফোন সুইচ অফ বলছে। তোমার ভাইয়ার কিছু হলো না তো? অহনা আনায়াকে নিয়ে রুমে বসালো, নিজেও পাশে বসলো। চিন্তা করো না ভাবি, ভাইয়া হয়তো কোনো কাজে আটকে পড়েছে। এর আগেও অনেক সময় দেরি করে আসতো। আর ফোনের চার্জ হয়তো শেষ হয়ে গেছে, তাই ফোন সুইচ অফ। তুমি চিন্তা করো না, ভাইয়া চলে আসবে। আনায়ার মন তবুও শান্ত হচ্ছে না। আনায়া এদিক থেকে ওদিক হাঁটাহাঁটি করছে। অহনা বেচারিও টেনশনে পড়ে গেছে। রাত অনেক হয়েছে, এখনো অর্ণব কোথায় রয়ে গেল। দুজন যখন চিন্তায় মশগুল, এমন সময় নিচ থেকে গাড়ির হর্নের শব্দ ভেসে এলো। আনায়ার কর্ণপাত হতে ছুটে নিচে নামা শুরু করলো। পেছনে অহনাও এলো। দুজনে নিচে নেমে দেখলো অর্ণব দরজা দিয়ে ঢুকছে। অর্ণবকে দেখে আনায়ার কলিজার পানি ফিরল। অর্ণবের ওপর অভিমান হলো। আনায়া ধূপধাপ পা ফেলে উপরে চলে এলো। অর্ণব বেচারা সবেমাত্র বাড়ি ফিরেছে। ক্লান্ত দেহ, ঘামের চিপচিপে পাঞ্জাবি, এলোমেলো উস্কো খুস্কো চুল, ক্লান্ত মুখশ্রী। অহনা ভাইয়ের প্রতি মায়া হলো। এগিয়ে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি এনে দিল। অর্ণব ঢক ঢক করে পানি খেলো। এখন কিছুটা শান্তি লাগছে। এত রাতে না ঘুমিয়ে জেগে আছিস কেন? যা ঘুমিয়ে পড়, রাত অনেক হয়েছে। যার জন্য চুরি করি সেই বলে চোর। তোমার জন্যই তো জেগেছিলাম। আমার জন্য? তোমার জন্য নয়তো কি? এত রাত হয়ে গেছে, তুমি আসছো না, ফোনও সুইচ অফ। ভাবি টেনশন করছিল, আমাকে ডেকে তুললো। তোমার জন্য আমার স্বাদের ঘুমটাও ইন্নালিল্লা হয়ে গেল। অর্ণব চুল টেনে ধরলো অহনার। এই জন্যই তো বলি, তোর মতো শাকচুন্নি আমার জন্য রাত জাগবে, এটাও মানা যায়। হ্যাঁ, তা আমার মহারানী কোথায়? তাকে দেখছি না তো। অহনা এদিক ওদিক তাকালো। আনায়াকে খুঁজে পেল না, কোথায় গেল। ওর আগে তো এলো। একটু আগেই তো এখানে ছিল, দেখো ওপরে আছে হয়তো। তুইও ঘুমিয়ে পড়। এমনিও আমার জেগে থাকার কোনো শখ নেই। অহনা অর্ণবকে মুখে ভেঙচি দিয়ে চলে গেল। আনায়া গাল ফুলিয়ে বসে আছে। সে তো দিব্যি আছে, উল্টো ওকে টেনশনে রাখলো। একটা বার ওর খবর নেওয়ার প্রয়োজন বোধ করলো না। তার জন্য যে কেউ অপেক্ষায় আছে সে খবর কি তার আছে? মন বলল নেই, একটুও নেই। যদি থাকতো তাহলে একবার ফোন করে জানিয়ে দিত। আনায়া অভিমান করায় ব্যস্ত। এমন সময় অর্ণব ভেতরে ঢুকলো। আনায়া ওকে দেখিয়ে ব্যালকনিতে চলে গেল। অর্ণব পিছু পিছু গেল। মহারানীর অভিমান হয়েছে? কথা বলবেন আমার সাথে? আনায়া কোনো জবাব দিল না, মুখ ঘুরিয়েই রাখলো। অর্ণব থুতনিতে ধরে আনায়াকে ওর দিকে ফেরালো। আনায়ার চোখে অশ্রু টলমল। কি হলো, কথা বলবেন আমার সাথে? আমি কে যে আমার আপনার সাথে কথা বলতে হবে? আপনি অনেক ব্যস্ত মানুষ, যান না, নিজের কাজ করেন। আমার কথা আপনার ভাবতে হবে না। বউ আমার অভিমান করে গাল ফুলিয়েছে, তো আমাকে তো ভাবতেই হবে। এখন বলো, রাগ করেছো কেন? আপনার জন্য যে কেউ অপেক্ষা করে বসে থাকে সে খবর আছে আপনার? এত রাত হয়ে গেছে, তার উপর ফোনটাও বন্ধ। আপনি তো কখনো দেরি করেন না এত। আপনি জানেন আমি কতটা টেনশনে ছিলাম, মাথায় কিছু আসছিল না, তাই অহনাকে ডেকে তুলেছি। ও মা, যার জন্য আমার এত টেনশন তার কোনো খবর নেই, দিব্যি মিস্টার লাট সাহেবের মতো বাসায় ঢুকছে। অর্ণব আনায়ার কথায় মিটিমিটি হাসে। বউ তার হেব্বি খেপেছে। আনায়া অর্ণবকে হাসতে দেখে বলল, এ একদম হাসবেন না, হাসলে কিন্তু দাঁত ভেঙে ফেলবে একদম।
অর্ণব শব্দ করে হেসে দিল। আনের গা জ্বলে যাচ্ছে ওর হাসি দেখে। ওকে টেনশনে রেখে এখন হাসা হচ্ছে। আনার রক্তিম চোখে অর্ণবের দিকে তাকিয়ে আছে। সেটা দেখে অর্ণব হাসি থামিয়ে বলল, সরি, আসলে আজকে অনেক ব্যস্ত ছিলাম, তাই তোমার সাথে কথা বলার সময় পাইনি। আর ফোন কখন অফ হয়ে গেছে সেটাও খেয়াল করিনি। আর এমন হবে না, এবারের মতো মাফ করে দাও প্লিজ। আনায়া কোনো কথাই বলল না। অর্ণব পুনরায় বলল, সরি বললাম তো, আর কখনো এমন হবে না, এবার মাফ করে দাও। আনায়া তবুও নিরুত্তর, কোনো কথাই বলছে না। এখন কি আমার কান ধরে উঠবস করতে হবে? তাহলে তোমার রাগ ভাঙবে? ঠিক আছে, বউয়ের রাগ ভাঙাতে আমি সেটাও করতে রাজি আছি। অর্ণব উঠবোস করতে নেবে, আনায়া অর্ণবকে আটকে দিল। হয়েছে, আর ঢং করতে হবে না, যান ফ্রেশ হয়ে নিন, রাত হয়েছে অনেক। আনায়া অর্ণবের হাত ধরল। অর্ণব সাথে সাথে মৃদু চিৎকার দিয়ে উঠল। আনায়া হতচকিয়ে গেল। কি হলো, চিৎকার কেন করছেন? আনায়া খেয়াল করে দেখলো অর্ণবের হাতে ব্যান্ডেজ করা। এতক্ষণ খেয়াল করেনি। কি হয়েছে এখানে? ব্যান্ডেজ করা কেন? ব্যথা পেয়েছেন? কিভাবে ব্যথা পেলেন? ওই তো একটুখানি কেটে গেছে। দেখি তো, একটুখানি মনে তো হচ্ছে না, সত্যি করে বলুন তো কিভাবে হয়েছে? বিরোধী দলের সাথে ঝামেলা হয়েছে, ঝামেলা থামাতে গিয়ে হাতে লেগেছে। বেশি না, সামান্য। অর্ণব ফ্রেশ হতে চলে গেল। আনায়া নিচে চলে গেল খাবার রেডি করতে। অর্ণব বেরিয়ে আনায়াকে না পেয়ে নিচে নামলো। খেয়েছেন বলে তো মনে হচ্ছে না, খেতে আসুন। কাটা হাত দিয়ে কিভাবে খাবো বলো? কেউ যদি খাইয়ে দিত। অর্ণব শেষের কথাটা আফসোসের সুরে বলল। আনায়া খাবার প্লেটে বাড়তে বাড়তে বলল, ঢং না করে বসুন, খাইয়ে দিচ্ছি। এই না হলে আমার লক্ষ্মী বউ। আনায়া অর্ণবকে খাইয়ে দিচ্ছে। খাওয়ার মাঝে অর্ণব খাওয়া থামিয়ে আনায়াকে জিজ্ঞেস করল। তুমি খেয়েছো? আনায়া থতমত খেয়ে গেল। ও তো খায়নি। সবাই অনেকবার খাওয়ার জন্য বলেছে, কিন্তু ও অর্ণবের সাথে খাবে বলে খায়নি। কি হলো বলো, খেয়েছো? আসলে তোমাকে আর বলতে হবে না, বুঝছি আমি। এখান থেকে তুমিও খাও, আমাকেও খাইয়ে দাও। আপনি খান, আপনাকে খাওয়ানো শেষ হলে আমি খেয়ে নিব। সেটা হচ্ছে না, তুমি এখান থেকেই খাবে। তুমি শোনোনি, এক প্লেটে খেলে ভালোবাসা বাড়ে। আনায়া আর কিছু বলল না। অর্ণবকে খাইয়ে দিল, সাথে নিজেও খেয়ে নিল। খাওয়া শেষ হলে আনায়া সবকিছু গুছিয়ে রাখছে। অর্ণব যেতে যেতে বলল, তাড়াতাড়ি এসো, অপেক্ষা করছি। রোম জুড়ে শীতলতার ছোঁয়া। বাহিরে ঝুম বৃষ্টি পড়ছে। অর্ণব গভীর ঘুমে মগ্ন। আনায়া ব্যালকনি থেকে হাত বাড়িয়ে বৃষ্টিকে ছুঁয়ে দিচ্ছে। এই বৃষ্টিতে চা হলে মন্দ হয় না। আনায়া রুমে প্রবেশ করল। অর্ণব কেমন বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। আনায়ার মাথায় দুষ্টবুদ্ধি চেপে বসল। কাছে যেয়ে অর্ণবের নাক টেনে দিল। অর্ণব ঘুমের ঘোরে কপাল কুঁচকে বিরক্তি প্রকাশ করল। আনায়া একটু থেমে অর্ণবের গাল টেনে দিল। অতপর বুড়ো আঙুল বুলিয়ে দিল অর্ণবের অস্ত্রে। তারপর দৌড়ে বাহিরে চলে এলো। না হলে অর্ণব ধরতে পারলে ওর খবর ছিল। অর্ণবের ঘুম হালকা হয়ে গেল। পিট করে চোখ খুলে কাউকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু পুরো রুম ফাঁকা। ও ছাড়া আর কেউ নেই। আনের মনে কিছু একটা চলছে, খুব গভীরভাবে কিছু ভাবছে। অহনা আনায়াকে ভাবুক দেখে জিজ্ঞেস করলো, ভাবি, কি এত ভাবছো? কাছে এসো বলছি। দুজনে মিলে অনেকক্ষণ কি যেন আলোচনা করল। অর্ণব ফ্রেশ হয়ে একেবারে তৈরি হয়ে নামছে। দূর থেকে দেখলো ননদ ভাবি মিলে গুজর গুজর করছে। দুজনে কি নিয়ে এত আলোচনা করছে? অর্ণব কাছে যেতেই দুজনে চুপ হয়ে গেল। অর্ণব কি হলো কিছুই বুঝতে পারল না। কি হলো, তোমরা আমাকে দেখে চুপ হয়ে গেলে? কারণ কি? দুজনে মিলে আবার কোনো অকাজ করার প্ল্যান করা হচ্ছে শুনি। ভাইয়া, তোমার আমাদের এমন মনে হয় আমরা অকাজ করি? আমরা অকাজ করলে তুমি কোনো কাজ করে দেশ উদ্ধার করেছো? আমি এমপি হিসেবে আছি বলেই দেশটা এখনো ভালোভাবে চলছে, না হলে এতদিনে রসাতলে চলে যেত। অহনা মুখ ভেঙচি দিয়ে বলল, যেই না চেহারা আর নাম রাখছে পেয়ারা। তুমি আছো বলেই দেশটা না রসতলায় যাচ্ছে। যখন তুমি ছিলে না তখনই শান্তিতে ছিলাম। তবে রে। অর্ণব অহনার দিকে এগিয়ে যেতেই আনেয়া সামনে এসে দাঁড়ালো। অর্ণবকে উদ্দেশ্য করে বলল, আপনি যান, টেবিলে গিয়ে বসুন, আমি খাবার দিচ্ছি। অর্ণব অহনাকে বলল। এবারের মতো বেঁচে গেলি। অর্ণব টেবিলে গিয়ে বসল।
আনেয়া দুজনকেই খেতে দিল। খাওয়া শেষ করে অর্ণব চলে গেল। আনেয়া আর অহনা রয়ে গেল। অহনার আজকে কোনো ক্লাস নেই। সারাদিন দুজন মিলে কি যেন আলোচনা করলো। বিকেলে বাহিরে গিয়ে ব্যাগ ভর্তি করে কিছু নিয়ে এলো। সন্ধ্যার পর দুজনে মিলে রুমের মধ্যে কি যেন করছে। জিয়া গিয়েছিল গল্প করার জন্য ডাকতে, তবে ওরা রুম থেকে বের হলো না। অনেকক্ষণ খাটাখাটুনির পর অহনা সোফায় ধূপ করে বসে বলল, ফাইনালি সব কাজ শেষ হলো। আধারে আচ্ছাদিত কক্ষ। আধারের মাঝে প্রদীপের মৃদু আলোয় দেখা পাওয়া যাচ্ছে। পুরো কক্ষ জুড়ে মিষ্টি এক সুগন্ধ ভেসে বেড়াচ্ছে। অর্ণব সবেমাত্র বাড়ি ফিরেছে। ড্রয়িং রুমে কাউকে না দেখে ভাবল সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। রাত কম নয়। অর্ণব সোজা রুমে চলে এলো। রুমের দরজা খুলে অন্ধকার দেখতেই কপাল কুঁচকে এলো। রুম অন্ধকার করে রেখে আনায়া কোথায় গেল? অর্ণব প্রদীপের নিভু আলোয় হাত দিয়ে লাইট জ্বালাতে নেবে এমন সময় এক মিষ্টি কণ্ঠ ভেসে এলো। লাইট জ্বালানো নিষেধ। অর্ণব বুঝলো ব্যালকনি থেকে শব্দ আসে। এগিয়ে গেল ব্যালকনির দিকে। ব্যালকনির দরজায় দাঁড়িয়ে চোখ ছানা বড়া হয়ে গেল। চোখের সামনে প্রেয়সীর বিধ্বংস রূপ। আনায়ার পরনে লাল জর্জের শাড়ি, হাতে লাল রঙের রেশমি চুড়ি। শাড়ির আবরণ ভেদ করে আনায়ার ফর্সা মেথিন পেট ও কোমর দৃশ্যমান। চোখে গাঢ় কাজল, মুখে অল্প বিস্তর প্রসাধনীর ছোঁয়া, ঠোঁটে গাঢ় লাল রঙের আবরণ, যা অর্ণবকে খুব করে আকর্ষণ করছে। অর্ণবের স্পন্দন কিছুক্ষণের জন্য থমকে গেল। প্রেয়সীর লাস্যময়ী রূপ বুকে ঝড়ের সৃষ্টি করেছে। অর্ণব ঘোরের মাঝে এগিয়ে গেল আনায়ার পানে। অর্ণব যত এগিয়ে আসছে আনায়ার স্পন্দন তত বেড়ে যাচ্ছে। অর্ণবকে ধ্বংস করতে যে নিজেই না হয় ওর মাঝে ধ্বংস হয়ে যায়। আনায়া শাড়ির আঁচল খামচে ধরল। অর্ণব এগিয়ে এসে আনায়ার গালে হাত রাখল। আনায়া অর্ণবের স্পর্শে কেঁপে উঠল। আমায় খুন করার পরিকল্পনা করেছো মায়াবতী। তোমার সর্বনাশের রূপ আমার বুকে ছুরির মতো বিঁধছে। তবে সর্বনাশ হলে তো আমি একা সর্বনাশ হব না, সাথে তোমার সর্বনাশও নিশ্চিত মায়াবতী। আনায়া শুকনো ঢোক গেল। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। অর্ণবের ঘোরমাখা চাহনি দেখে আনায়া সবকিছু ভুলে যাচ্ছে। কাপা কাপা কণ্ঠে কোনো মতে বলল, আমি ধ্বংস হতে চাই এমপি সাহেব। আপনার মাঝে নিজেকে হারিয়ে ফেলতে চাই। পুরোপুরিভাবে মিশে যেতে চাই আমি আপনাতে, যেন কেউ আমাদের আলাদা করতে না পারে। তাতে যদি সর্বনাশ হয় হোক না। প্রেয়সীর কাছ থেকে অনুমতি পেয়ে অর্ণবের মন উচ্ছ্বাসিত হয়ে গেল। মুহূর্ত ব্যয় না করে হামলে পড়ল আনায়ার লাল টকটকা অস্ত্রে। আনায়াও কোনো বাধা দিল না। অর্ণব অবাধ বিচরণ করছে আনায়ার অস্ত্র জড়িয়ে, তবে আনায়ার রেসপন্স নেই। অর্ণব হালকা করে বাইট দিল আনায়ার অস্ত্রে। এবার আনায়াও রেসপন্স করছে। কিছুক্ষণ পর অর্ণব আনায়ার অস্ত্র ছেড়ে গলদেশে নেমে এলো। অর্ণবের বৈশালী অস্ত্রের ছোঁয়ায় ভরিয়ে দিচ্ছে আনায়ার গলদেশ। অর্ণব আর নিজের মাঝে নেই, ঘোরের মাঝে ডুবে রয়েছে। আনায়া অর্ণবকে থামিয়ে দিল। অর্ণব ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কি হয়েছে, থামালে কেন? এটা আপনার বেডরুম নয় এমপি সাহেব, এটা বেলকনি। ও এই ব্যাপার, আগে বললেই পারতে। অর্ণব এক ঝটকায় আনায়াকে কোলে তুলে নিল। রুমে ঢুকে আস্তে করে আনায়াকে বিছানায় শুইয়ে দিল। আনায়ার মনে কিছুটা ভয় কাজ করছে। অর্ণব পুনরায় আঁকড়ে ধরল আনায়ার অস্ত্র। অর্ণব রীতিমতো অত্যাচার চালাচ্ছে আনায়ার অস্ত্র জুড়ে। আনায়ার তাই মনে হচ্ছে। ওর দম আটকে আসে। অর্ণব আনায়ার অস্ত্র ছেড়ে দিল। গায়ে থাকা পাঞ্জাবির বোতাম একে একে খুলে ফেলল। পাঞ্জাবি খুলে ছুঁড়ে ফেলে দিল। পুনরায় ডুব দিল আনায়ার মাঝে। আনায়া আঁকড়ে ধরল বিছানার চাদর। ধীরে ধীরে দুজনের মাঝে বিলীন হয়ে যাচ্ছে। পুরো রুম জুড়ে উত্তপ্ততা। দুজনের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অর্ণবের স্পর্শে আনায়া কেঁপে কেঁপে উঠছে। রাত গভীর হওয়ার সাথে সাথে গভীর হচ্ছে অর্ণবের ভালোবাসা। আনায়া মাঝে মাঝে গুঙিয়ে ওঠে। অর্ণব বলে উঠল, একটু কষ্ট করে সামলে নাও জান। সকালের মিষ্টি আলো চোখে পড়তেই আনায়ার ঘুম ভেঙে গেল। নিজেকে আবিষ্কার করলো অর্ণবের উন্মুক্ত বুকে। স্মরণ হলো কাল রাতের কথা। আনায়ার লজ্জায় মুড়িয়ে গেল। সেই মুহূর্তে ঘুম ভেঙে গেল অর্ণবের। আনায়া ওকে জাগতে দেখে ঘুমের ভান ধরল। আনায়ার কাণ্ডে অর্ণব মুচকি হাসল। অধর ছুঁয়ে দিল আনায়ার ললাটে। অতপর ফিস ফিস করে বলল, শুভ সকাল জান।
তুমি যে জেগে আছো আমি কিন্তু সেটা জানি, তাই ঘুমের ভান ধরে লাভ নেই। আনেয়া নড়ল না, একই ভঙ্গিতে পড়ে রইল। অর্ণব দুষ্টু স্বরে ফিস ফিস করে বলল,